আমি হয়তো ভুল কিছু শুনলাম। কাল হসপিটালে গিয়ে একবার চেক আপ করাবো। এই বয়সে কানে কম শুনলে তো বউ জুটবে না কপালে। সুরা বিরক্ত হলো। এই লোক ভারী চালাক। এই লোক যে আবারও শুনতে চাইছে খুব করে বুঝেছে সুরা। সুরা মিসবার গাল থেকে হাত সরিয়ে দুষ্টু হেসে বলল, ঠিক বলেছেন ভাইয়া, আপনার চেক আপ করা দরকার। তবে কাজ হবে বলে মনে হয় না। বয়স তো আর কম হলো না আপনার। আর আমি কোথায় ভাবছিলাম আপনাকে বিয়ে করব, কিন্তু এখন দেখছি আপনি কানে কম শোনেন। আমি বরং আব্বাজানকে বলি পাত্র খুঁজতে। মিসবা শুকনো কেসে উঠল। এই মেয়ে ভারী বজ্জাত। মিসবা কটমটা করে সুরার দিকে তাকালে সুরা ফিক করে হেসে দেয়। মিসবা ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। সুরা মিসবার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলে, আমাকে আপনার হৃদয়ের রানী না করলেও চলবে, শুধু আপনার পায়ে একটু ঠাঁই না হয় দিবেন ডাক্তার। মিসবার কণ্ঠ খাদে নামিয়ে বলে, ভুল বললে মেয়ে। যাকে হৃদয়ে ঠাঁই দেওয়া যায় তাকে কখনো পায়ে রাখেনি, আর যাকে পায়ে ঠাঁই দেয়া হয় সে কখনো হৃদয়ের রানী হয় না। তুমি আমার হৃদয়ের রানী, হৃদয় হরণী, চক্ষু শীতলকারিণী। তোমাকে পায়ে কিভাবে ঠাঁই দেই বলো? তুমি তো বিচরণ করো আমার হৃদয়ে। সুরা চোখে হাসে। মিসবা উঠে দাঁড়ালো। সুরার দিকে হাত বাড়িয়ে দিতেই সুরা বিনা বাক্য পেয়ে মিসবার বাড়িয়ে রাখা হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। সুরা আকাশের দিকে তাকিয়ে দেখে আজ চাঁদ হাসছে। হয়তো তার খুশিতে সামিল হচ্ছে সে। রাত্রি দ্বিতীয় প্রহর, তবু এখন ঘুম নেই শিকদার বাড়ির সকলের। সবাই একদৃষ্টে তাকিয়ে আছে সোফায় আয়েসি ভঙ্গিতে বসা মিসবার দিকে। সুরা এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর চোখে একবার সবাইকে দেখে নিল সুরা। সবার মুখ থমথমে। সুরা ঠোঁট উল্টায়। মিসবার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে দিব্যি আয়েসি ভঙ্গিতেই বসে আছে। তার মধ্যে কোনো হেলদোল নেই। একটু আগে যে এই নির্লজ্জ বেহায় অসভ্য লোক বিনা মেখে বজ্রপাত ঘটিয়েছে কে বলবে? তারা গ্রাম থেকে শিকদার বাড়িতে ফিরতে রাত হলেও কেউ ঘুমোয়নি তখনও। এতে যে মিসবার সুবিধা হয়েছে ঢের বুঝেছে সে। মিসবা এসে সোফায় মোজাবেল শিকদারের পাশে বসে গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠে বলে, আমার যে বিয়ে করার বয়স হয়েছে ভুলে গেছো নাকি বড় জমিদার সাহেব? নাতির বিয়ে না নাতির বিয়ে না দিয়ে মরতে চাইলে সে গুড়ে বালি। একটা প্রাপ্তবয়স্ক যুবক বাড়িতে ঘুরঘুর করছে, অথচ তোমাদের তাকে বিয়ে দেওয়ার কোনো চিন্তা নেই। দেখে আমি অবাক হচ্ছি। এখানে তোমাদের রাতের ঘুম হারাম হবার কথা, সেই চিন্তায় নিজের বিয়ের কথা আমি তো আর নিজের মুখে বলতে পারি না। লজ্জা বলে কিছু তো আছে নাকি? তখন থেকে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিসবার দিকে। হাসুরা সেই যে মাথা এঁচে করেছে আর তুলেনি। সুরা মনে মনে গালি দিল মিসবাকে। এর নাকি বিয়ের কথা বলতে লজ্জা করে। লজ্জারা আজ নির্ঘাত এসব শুনে সুইসাইড করবে। মোজাবেল শিকদার নড়ে চড়ে বসল। গম্ভীর স্বরে বলে, তা বিয়ে করতে চাইছে যখন ভালো কথা, কাল থেকে মেয়ে দেখি তাহলে। সুরা চকিতে তাকায় মোজামেল শিকদারের দিকে। সকলে হকচকিয়ে গেল। মিসবা ভ্রু কুচকায়। মোজামেল শিকদারের দিকে তাকিয়ে বলে, নিজের বাড়ির মেয়ে থাকতে পরের বাড়ির মেয়েকে টাকা খরচ করে পালতে যাব কেন? টাকা খরচ করে খাওয়ালে নিজের বাড়ির মেয়েকে খাওয়াবো। পরের বাড়ির মেয়েকে খাইয়ে লাভ নেই, পরে নিন্দা করবে। আমি আবার সচেতন নাগরিক। মোজাবেল শিকদার ঠোঁট চেপে হাসেন। নড়ে চড়ে গম্ভীর স্বরে বলেন, বাড়ির বিবাহযোগ্য মেয়ে দুইজন, আমার বড় গিন্নি আর দিয়ানাথ বউ। দিয়ার বিয়ে তো ঠিক হয়ে আছে শিহাব দাদু ভাইয়ের সাথে, আর বড় গিন্নি তো আমার গিন্নি। আমি তো তোমার সাথে বিয়ে দেওয়ার মতো কাউকে দেখছি না ছোট জমিদার সাহেব। মিসবা বিরক্ত হলো। কপালে ভাঁজ ফেলে বলল, এতদিন বউ ছিল আমার প্রণয়ের ভিলেন, আর আজও যখন বউ আমার নায়িকা তখন তার পরিবার ভিলেন। মগের মূল্য পেয়েছো? সবাই ঠোঁট চেপে হাসে। সুরা ভ্রু কুচকায়। অসভ্য লোক তাকে শেষমেশ ভিলেন উপাধি দিল। সুরা পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে দেখলো সবাই তার দিকে তাকিয়ে দাঁত কিলিয়ে হাসছে। সুরা কটমটো করে তাকালো মিসবার দিকে। মিসবা ভ্রুকুটি করে তাকিয়ে আছে মোজামেল শিকদারের দিকে। মোজামেল শিকদার মিসবার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে সুরার দিকে তাকিয়ে বলেন, দেখো বড় গিন্নি, তোমার সামনে কিন্তু দুটো উপায় আছে। এক, তুমি যদি আমায় বিয়ে করো তাহলে এই জমিদার বাড়ির বড় গিন্নি হবে তুমি, ভাবা যায়। আর দুই, তুমি যদি ছোট জমিদার সাহেবকে বিয়ে করো তাহলে বলবো সে কিন্তু শূন্য। আমি কিছু না দিলে সে কিছুই পাবে না, শূন্যতা ছাড়া কিছুই পাবে না কিন্তু। মিসবা বিরক্ত হলো বটে। এই বড় জমিদার তার পথের কাটা হবে আগে জানলে কাউকে না জানিয়ে সুরাকে বিয়ে করে হানিমুন চলে যেত সে। একেবারে বাচ্চা সমেত ফিরত। তখন দেখতো মানে কিনা। সুরা মিসবার বিরক্তি মাখা মুখের দিকে তাকালো। মিসবা সুরার দিকে তাকালে দৃষ্টিতে দৃষ্টি পড়ল। সুরা মিসবার চোখে চোখ পড়তেই বলল, আমি তার শূন্যতার মাঝেই পরিপূর্ণতা খুঁজে নিব।
মোজাম্মেল শিকদারের মুখে হাসি ফুটে উঠল। শিকদার বাড়ির যেন প্রাণোচ্ছল হয়ে উঠল। তবে কি দুটো হৃদয়ে সন্ধি ঘুরতে চলল? অন্ধকারকে পরাজিত করে বিজয়ী বেশে আলো আসবেই। শত কষ্টের পরে আসবে সুখ। আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে বলেই আমরা সুখ অনুভব করতে পারি। মহান রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। বিপদ আপদ দুঃখ কষ্ট আসে বলেই আমরা সুখের মর্ম বুঝি। আর কষ্ট কখনো চিরস্থায়ী না, তাই কখনো ভেঙে পড়া উচিত না। আমাদের সবসময় আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা রাখা উচিত। সবসময় মনে রাখা উচিত, যিনি এই দুর্বিষহ অসহনীয় যন্ত্রণা দিয়েছেন, তিনি এর থেকে আমাদের মুক্তি করবেন। আমরা যদি পার্থিব জীবনে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার, জান্নাত। তাই আমাদের ভেঙে না পড়ে ভরসা রাখতে হবে, একদিন আলোর মুখ আমরাও দেখব। তাহলে কোনো মায়ের বুক খালি হবে না, কোনো বাবাকে তার সন্তানের লাশ কাঁধে নিতে হবে না। যে মা মরণ যন্ত্রণাকে উপেক্ষা করে তার সন্তানকে পৃথিবীর মুখ দেখায়, আমরা কি একবারও তার কথা ভাবি? না, ভাবি না। ভাবলে স্বার্থপরের মতো আত্মহত্যার পথ বেছে নিতে পারতাম না। সামান্য মুক্তির আশায় যারা এই আত্মহত্যার পথ বেছে নেয়, তারা কি আদৌ মুক্তি পায়? পায় না। জীবনে কষ্টকে বড় করে না দেখে ধৈর্য ধারণ করতে হবে, তবেই না আমরা আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি উপহার পাব। তাই আমাদের ভেঙে না পড়ে ভরসা রাখতে হবে। অন্ধকারের অবসান ঘটিয়ে নতুন ভোর আসবেই। শিকদার বাড়িতে আজ যেন খুশির পসরা বসেছে। জমিদার বাড়ির গিনেরা সকাল সকাল কোমরে আঁচল গুজে কাজে লেগে পড়েছেন। বিয়ে বাড়ি বলে কথা, বাড়ির দুই ছেলে মেয়ের বিয়ে তো আর যে সেভাবে দেওয়া যায় না। মুনতাহা শিকদার চুলায় মাংস রান্না করতে করতে মিসবাকে বকাবকি করছেন। করবেনই তো। কাল রাতেই মিসবা সবাইকে জানিয়ে দিয়েছে বাদাসও তার আর সুরার আগ। সবাই রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যায়। কোনো ছেলে কি নিজের বিয়ে ঢাকঢোল এভাবে পেটায়? সুরার মধ্যে কোনো হেলদোল নেই। সে হয়তো এমন কিছুর জন্য আগে থেকে প্রস্তুত ছিল। মিসবা থেকে লজ্জার লও আশা করা বোকামি। সে তো আর বোকা না। মোজাম্মেল শিকদার কিছুদিন সময় চাইলে মিসবা শান্ত স্বরে বলে, যেখানে বিয়ে করব আমি, সেখানে তোমার সময়ের প্রয়োজনের কোনো কারণ দেখছি না বড় জমিদার সাহেব। অনেক কষ্টে বউকে বিয়ের জন্য রাজি করিয়েছি। তোমাকে সময় দিতে গিয়ে দেখা গেল বউ আমার হিরোইন থেকে আবার ভিলেন হয়ে গেল। মাহমুদ শিকদার ছেলের উদ্দেশ্যে বলেন, লজ্জা করো একটু। বাড়ির সবার সামনে নিজের বিয়ের কথা বলতে লজ্জা করছে না? এত নির্লজ্জ কিভাবে হলে? আমার তো রীতিমতো সন্দেহ জাগে তুমি আমার ছেলে কিনা। মিসবাহ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যঙ্গাত্মক স্বরে বলে, তোমাকে আগেও বলেছি, আজও বলছি, লজ্জা নারীর ভূষণ। ওইসব লজ্জা আমি পেলে তোমাদের বংশ নির্বংশ হতে বেশি টাইম লাগবে না। আর বাই এনি চান্স তুমি কি আমার মাকে সন্দেহ করছো? এই দিনও দেখার ছিল। আমার তো তোমাকে সন্দেহ হয়, তুমি আমার বাবা তো। সবাই ঠোঁট চেপে হাসে। মাহমুদ শিকদার ছেলের কথায় বিরক্ত হলেন বটে। মুনতাহা শিকদার হতভম্ব হয়ে তাকিয়ে থাকেন ছেলের দিকে। এবার তো তারও সন্দেহ হচ্ছে এই নির্লজ্জ মানব তার ছেলে কিনা। মাহমুদ শিকদারের দিকে তাকিয়ে ইশারায় বোঝান, বেশ হয়েছে, আরো লাগতে যাও ছেলের পেছনে। মাহমুদ শিকদার দুই পাশে অনবরত মাথা নাড়লেন। এই ছেলে কোনো দিনও ভালো হবে না। মোজাম্মেল শিকদারের বোঝা হয়ে গেছে, কালকে বিয়ের আয়োজন করতে হবে। মিসবাহ মিজানুর শিকদারের কাছে গিয়ে সোফায় বসে। মিজানুর শিকদার মিসবার দিকে তাকালো। মিসবাহ মিজানুর শিকদারের এক হাত তার দুই হাতের মুঠোয় পুরে বলে, তোমার রাজকন্যাকে আমায় দিবে চাচ্ছু? তোমার রাজকন্যাকে আমি আমার একান্ত ব্যক্তিগত রাজ্যের রাজরানী করে রাখবো। বিষাদের বিষাক্ত ছায়া আমাকে ছুলেও তোমার রাজকন্যাকে ছুতে দেব না। তোমার রাজকন্যাকে আমাকে দাও না চাচ্ছু। মিজানুর শিকদার হাউমাউ করে কেঁদে উঠল। মেয়েটা সুখের মুখ দেখবে ভেবেই বাবার মন আনন্দে কেঁদে ওঠে। সুরা ফুপিয়ে ওঠে। মিজানুর শিকদার মিসবার মাথায় হাত বুলিয়ে বলেন, আমার রাজকন্যা হাত কখনো ছাড়বি না আব্বা। সবসময় মনে রাখবি তোর চাচ্চু তার সবচেয়ে মূল্যবান কোহিনূর তোর হাতে তুলে দিয়েছে। মিসবা অমায়িক হাসি মুখে ফুটিয়ে বলে, তোমার কোহিনূরকে আমি আমৃত্যু বুকে আগলে রাখবো চাচ্ছু। মিসবা সুরার দিকে তাকালো। সুরা তার দিকেই ছলছল চোখে তাকিয়ে আছে। মিসবা অমায়িক হাসে। সে পেয়ে গেছে তার সুরজানকে। সুরার মুখেও হাসি ফুটে উঠল। মিসবা আর বসে না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। যাওয়ার আগে বলে যায় বাদাসও সে সুরাকে বিয়ে করবে। কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন নেই। যারা দুঃখের দিনে পাশে থাকে না, তাদের আনন্দের দিনে পাশে রাখা বোকামি। মিসবা সেই বোকামি করতে চায় না। মুনতাহা শিকদার ছেলের উপর বড্ড বিরক্ত। বাড়ির ছেলে মেয়ের বিয়ে হবে অনেক বড় আয়োজন করে,
তা না ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে। ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে রান্নায় মন দেন তিনি। ছেলেরা সবাই গোসলের জন্য পুকুরে গেছে। গোসল শেষে মসজিদে যাবে নামাজ পড়তে। মেয়েরা এখন সুরার ঘরে। আজ সকালে প্রিয়া এসেছে। সুরা প্রিয়াকে দেখে প্রথমে অবাক হলেও পরে প্রিয়ার পেছনে মিসবাকে দেখে বুঝতে পারে মিসবা প্রিয়াকে নিয়ে এসেছে। প্রিয়া এখন সুরার পাশে বসে হাজারো রকমের কথা ঝুলি নিয়ে বসেছে। দিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। এই মেয়েটাকে তার সহ্য হচ্ছে না। একমাত্র বেস্ট ফ্রেন্ডের পাশে অন্য কোনো মেয়েকে ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়া সত্যি কষ্টকর। আর বেস্ট ফ্রেন্ড মানেই সে একান্তই আমার বেস্ট ফ্রেন্ড। সুরা আর চোখে দিয়ার দিকে তাকায়। মেয়েটা বড্ড হিংসুটে। দুই বেস্ট ফ্রেন্ডের মাঝে সুরা পড়েছে বিপদে। দিয়া বিয়ে শাড়ি কসমেটিক্স ব্যাগ থেকে বের করে বিছানায় রাখে। মন খারাপ করে ক্ষীণ স্বরে বলে, এগুলো সব স্যার দিয়েছে সুরার জন্য, বের করে রাখলাম, ওকে সাজিয়ে দাও কেউ। সে কি সাজিয়ে দেব মানে? তুমি কোথায় যাচ্ছ? দিয়া সুরার দিকে আর চোখে তাকায়। পরক্ষণেই প্রিয়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, রুমে, এখন তো আমার কোনো প্রয়োজন নেই। সুরা মুচকি হাসে। বিছানায় থেকে নেমে দিয়ার গলা জড়িয়ে ধরে বলে, কে বলেছে প্রয়োজন নেই? আমি আমার দুই বেস্ট ফ্রেন্ডের কাছেই সাজবো, তাছাড়া আর কারোর কাছে সাজবো না। পরে সাজগোজের অভাবে আমার আর বিয়ে করা হবে না। তখন তোর প্রাণ প্রিয় নির্লজ্জ স্যার বলবে আমি আবার ভিলেনের ক্যারেক্টারে ফিরে গেছি। দিয়া ভ্রু কুচকে তাকায়। সে তো সাজাতে চায় সুরাকে, কিন্তু প্রিয়ার জন্য কিছুতেই কিছু করতে ইচ্ছে করছে না তার। প্রিয়া বিছানা থেকে উঠে এসে দিয়াকে অপর পাশ থেকে জড়িয়ে ধরে বলল, বেস্ট ফ্রেন্ড বরাবরই দুজন হতে হবে, কে বলেছে তিনজন কি হতে পারে না? দিয়ার খারাপ লাগলো। এতক্ষণ শুধু শুধু এই ভালো মেয়েটাকে হিংসা করছিল সে। দিয়া একগাল হেসে জড়িয়ে ধরে সুরা আর প্রিয়াকে। মেহের মীরা হাসে এদের কাণ্ড দেখে। মেহের পরক্ষণে চোখ ছোট ছোট করে বলে, এই, তোমরা কি চাইছো বলো তো? বিয়ে করার অভাবে ভাইয়ার দুর্ভিক্ষ দেখা দিক? তাড়াতাড়ি সাজাও তো, কত কাজ ওইদিকে পড়ে আছে, সেদিকে খেয়াল আছে তোমাদের? সুরা মেয়েকে রাগ দেখিয়ে বলে, তবে রে পাকা মেয়ে। সবাই হেসে উঠল। সুরাও মুচকি হাসে। আজ তার শখের পুরুষকে সে তার একান্ত ব্যক্তিগত পুরুষ হিসেবে পাবে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? আকস্মিক পুরুষালী বেসুর কণ্ঠে নিজের নামে গাওয়া গান শুনে হকচকিয়ে গেল প্রিয়া। সে এসেছিল জমিদার বাড়ির বাগানে গোলাপ ফুল নিতে, সুরার খোপায় গুজে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে বেসুর কণ্ঠে গান শুনে মনটা বৃতৃষ্ণায় ভরে গেল প্রিয়ার। প্রিয়া পেছনে ফিরে তাকালো। জিহাদ দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে দেখে প্রিয়া ভ্রু কুচকে গেল। এই ছেলেকে তার একদম পছন্দ না। বজ্জাত ছেলে, সেদিন থেকে ফিরে দিয়েছিল। প্রিয়া শক্ত কণ্ঠে বলে, একদম আমার নাম নিয়ে আপনার হেড়ে গলায় হাম্বা হাম্বা করবেন না বলে দিলাম। ইস, ছি, কি জঘন্য গলা! আর একটু হলেই আমার হার্ট অ্যাটাক হতো। জিহাদ বাঁকা হেসে প্রিয়ার সামনে দাঁড়ালো। প্রিয়ার দিকে একটু ঝুঁকে আসলে প্রিয়া পিছিয়ে যায়। জিহাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, এ কি, তোমার নাম প্রিয়া নাকি? আমি তো আমার প্রিয়াকে খুঁজছিলাম। সে আবার আমার মধুর কণ্ঠের গান শুনলেই ছুটে ছুটে আসে। প্রিয়ার মুখে বিরক্তি ঝরে ঝরে পড়ছে। প্রিয়া মুখে বিরক্তি নিয়ে বলল, একদম মিথ্যা বলবেন না, এখানে আমি ছাড়া আর কোনো প্রিয়া আছে বলে আমার মনে হয় না। তুমি দেখছি চোখে কম দেখো নাকি? এত সুদর্শন পুরুষকে তোমার এত কাছ থেকে দেখে চোখে আমাকে ছাড়া কিছুই দেখছো না? কোনটা? প্রিয়া কটমট করে তাকালো। এই লোকটাকে তার অসহ্য লাগছে। গোলাপের কাঁটাযুক্ত গাছে ছুঁড়ে মারতে ইচ্ছে করছে। প্রিয়াকে রাগিয়ে দিতে পেরে মনে মনে হাসে জিহাদ। এই মেয়েটা প্রথম সাক্ষাতেই তার হৃদয় হরণ করেছে। সে প্রণয়ের মিষ্টি অনুভূতি সহ্য করতে পারলে তার প্রেয়সী কেন পারবে না? তাকে তো জিহাদ প্রণয়ের অনুভূতির দহনে দগ্ধ না করে ছাড়ছে না। প্রিয়া চলে যেতে চাইলে জিহাদ আবারও হেরে গলায় গেয়ে ওঠে। প্রিয়া কটমট করে তাকালো জিহাদের দিকে। জিহাদ ক্যাবলা মার্কা হাসি দিয়ে আবারও গেয়ে উঠল, নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি? যেও না দূরে, থাকো কাছাকাছি। তুমি দূরে গেলে আমার প্রাণটা যাবে উড়িয়া।
ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? প্রিয়া আঙ্গুল তুলে জিহাদকে কিছু বলার জন্য মুখ হা করতে কোথা থেকে ম্যাও বলে ডেকে ওঠে একটি বিড়াল। দিয়া নিচে তাকিয়ে দেখে জিহাদের পায়ের কাছে একটা সাদা বিড়াল ছানা ম্যাও ম্যাও করছে। প্রিয়া জিহাদের দিকে ভ্রু কুচকে তাকালে জিহাদ দাঁত কেলিয়ে বিড়াল ছানা করে তুলে নেয়। বিড়ালের গায়ে হাত বুলিয়ে বলে, তুই কোথায় গিয়েছিলি প্রিয়া? আমি তোকে খুঁজছিলাম, জানিস? তুই জানিস না, তোকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ভারী দুষ্টু তুই প্রিয়া। প্রিয়া রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। তার এত সুন্দর নামের পিন্ডি চটকে দিল এই বচ্চাত লোকটা। প্রিয়া বিড়াল ছানার দিকে বুনো দৃষ্টি দিয়ে চোখ ছোট ছোট করে বলে, এই, আমাকে গাধা মনে হয় আপনার? সুরার পুষিকে আপনি আমার নাম ধরে ডাকবেন আর আমি মেনে নিব? বজ্জাত হাড় জ্বালানো ছেলে একটা। জিহাদ বিড়াল ছানার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে, তুমি রেগে যাচ্ছ কেন? ও পুষি সবার কাছে, আর আমার কাছে ও আমার প্রিয়া। তুমি দেখলে না, আমি আদর করে ওকে প্রিয়া বলে ডাকলাম আর ও চলে আসলো। অসহ্য লোক। প্রিয়া আর দাঁড়ায় না, অসহ্য লাগছে তার। জিহাদ নামক বজাত লোকটাকে নর্দমার নোংরা পানিতে চুপিয়ে আসতে পারলে শান্তি পেত না সে। জিহাদ শব্দ করে হেসে ওঠে প্রিয়া যাওয়ার দিকে তাকিয়ে, বলে উঠল, নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার খুশিতে আজ সুরা আত্মহারা। মেরুন রঙের বেনারসিতে সোনালি সুতোর কারুকাজ, গা ভর্তি সোনার গহনা, মুখে হালকা মেকআপেও যেন সুরাকে অসম্ভব সুন্দর লাগছে। প্রিয়া বড় করে ওনার ঘোমটা দিয়ে দিল সুরাকে। এক হাত ঘোমটায় সুরার মুখে দেখা পাওয়া দুষ্কর। প্রিয়া বলল, বিয়ের আগে আজ আর ভাইয়াকে তার সুরজানকে দেখতে দিচ্ছি না। ঠিক বলেছিস, আর শাড়ির মুখ দেখার মতো হবে যখন দেখবে তার সূর্যানের মুখের সামনে এক হাত ঘোমটা দেয়া। বেচারা ভাইয়া আজ নির্ঘাত কেঁদেই দিবে। তিনজনে শব্দ করে হেসে ওঠে। মেহের ঠোঁট উল্টে বলে, এটা কি ঠিক ভাবি? এতদিন সুরা আপু ভাইয়াকে জ্বালিয়েছে, আর আজ তোমরা শুরু করলে? আমার ভাই আজ কত আশা নিয়ে আছে বিয়ের সাজে বউকে দেখার জন্য, আর তোমরা তার আশায় এক বালতি পানি ঢেলে দিলে। আচ্ছা, আপুর জন্য ভাইয়া সবকিছু নিজের পছন্দ করে কিনেছে, আর তোমরা এত বড় নফরমানি করবে? সুরা ঘোমটা মাথা উপরে তুলে রাখে, চোখ ছোট ছোট করে বলে, এই, আমি কখন জ্বালাতন করলাম তোর ভাইকে? বজ্জাত লোক তো অল টাইম আমাকে জ্বালাতন করে। মিয়া ভেংচি কেটে বলে, তুই চুপ থাক, সে তো স্যারের প্রেমেই হাবুডুবু খেলি, তাহলে এতদিন ন্যাকামো করলি কেন? বেচারা স্যার তোর চিন্তায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। সুরা চোখ ছোট ছোট করে তাকালো সবার দিকে। সবাই মিটিমিটি হাসছে। প্রিয়া বলে, তবে ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর দেখাচ্ছে সুরকে, একদম ভাইয়ার মনের রাজরানীর মতো। মেহের লাফিয়ে লাফিয়ে সুরার পাশে গিয়ে বসে, কণ্ঠে একরাশ আফসোস নিয়ে বলে, সুরা আপুর বিয়ে হয়ে গেল ভাইয়ার সাথে, দিয়া আপু আর শিহাব ভাইয়েরও বিয়ে হবে, বাকি থাকলাম আমি। আমার কষ্ট কি বোঝার মতো কেউ নেই? সুরা মেহেরের কান আলতো করে মলে দিয়ে বলে, তবে রে পাকা মেয়ে, এই বিয়ে করার বয়স হয়েছে তোর? সুরা আপু, এটা তুমি কোনো কথা বললে? ঠিক সময় বিয়ে হলে 3 বাচ্চার জননী হতাম আমি। সবাই শব্দ করে হেসে উঠল মেহেরের কথায়। মেয়েরা সুরার কাছে গিয়ে সুরার মুখ 2 হাতের আঁচলায় নিয়ে আদরে স্বরে বলে, তোকে খুব সুন্দর লাগছে সুর পাখি, পৃথিবীর সব সুখ তোর হোক। সুরা মুখে হাসি ফুটিয়ে বলে, পৃথিবীর সব সুখ চাই না ভাবিজান, শুধু ডাক্তার নামক সুখ আমার হোক। সুরা আজ তার শখের পুরুষের নামে নিজেকে লিখে দিবে। এর চেয়ে সুখের অনুভূতি আর কি হতে পারে? নেকে দিতে সেই শুভক্ষণ চলে এলো। একদম নিরিবিলি আয়োজন। জমিদার বাড়ির সদস্যরা আর পঞ্চপাণ্ডব ছাড়া তেমন কেউই নেই। আছে শুধু প্রিয়া। মোজাম্মেল শিকদার চেয়েছিলেন আদরের নাতির ধুমধাম করে বিয়ে দিবেন। পুরো পিরোজপুর জানবে আজ মোজাম্মেল শিকদারের বড় নাতি আর তার আদরের বড়গিন্নির আকত। কিন্তু হলো কই?
দীর্ঘশ্বাস ফেলেন মোজামেল শিকদার। হাসি মুখে গিয়ে বসেন কাজী সাহেবের পাশে। কাজী সাহেব এখন কাগজপত্র ঠিক করতে ব্যস্ত। জমিদার বাড়ি বসার ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে যেন। সবাই হাসি মুখে অপেক্ষা করছে পবিত্র সেই মুহূর্তের। কখন মিসবাহ আর সুরা পবিত্র এক বন্ধনে আবদ্ধ হবে সেই মুহূর্তের অপেক্ষা। সবাই হাসি মুখে থাকলেও মুখে হাসিরই শুধু এক মানবের। যার আজ সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সে আজ গম্ভীর, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। দেখে মনে হচ্ছে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। রায়হান বন্ধুর দিকে তাকালো। সাদা পাঞ্জাবি পায়জামা পরনে, সবাই জোর করেছিল শেরওয়ানি পরার জন্য, কিন্তু এই ঘাড়তার ঘাড়ের একটা রগ বরাবরই বাঁকা। তার কথা, শেরওয়ানি না পড়লে কি বউ পালিয়ে যাবে নাকি বিয়ে করবে না? বউ আমারই থাকবে, এসব শেরওয়ানি পরে বসে থাকতে পারবো না। বিরক্ত হয় ছেলেরা। এটা কোনো কথা? বিয়েতে একটু তো সাজগোজের প্রয়োজন আছে নাকি? কিন্তু এই ঘাটতেরা পুরুষকে সেই কথা কে বোঝাবে? তবে মিসবাকে সাদা পাঞ্জাবি পায়জামাতে মন্দ লাগছে না। সুদর্শন পুরুষ সে, সাদা পাঞ্জাবি সাদা টুপি মাথায়, শুদ্ধ পুরুষ লাগছে। কিন্তু এই মানবে বিরক্তির কারণ বোধগম্য হলো না রায়হানের। রায়হান মিসবার একটু কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলল, এই ভাই, এমন পোল্ট্রি মুরগির মতো ফুলে আছিস কেন? কি হয়েছে? মিসবা কটমটা করে তাকালো রায়হানের দিকে। রায়হান ভ্যাবাচাকা খেয়ে যায়। ক্যাবলা মার্কা হাসি দিয়ে দূরে সরে বসে। মিসবা শান্ত চোখে তাকালো সামনের বসা রমণীর দিকে। তার শখের নারী পর্দার ওই পাশে বসে আছে। পর্দার কথা মাথায় আসতেই মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায় মিসবার। এটা কোনো কথা? এত বছরের অপেক্ষার এই প্রতিদান পাচ্ছে সে? মেনে নেওয়া যায় এই নিষ্ঠুরতা? বাদাসর বিয়ের কথা থাকলেও এখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। জমিদার বাড়ির বসার ঘরে বিয়ের আয়োজন করা হয়েছে। মিসবা মনে মনে ভেবেই রেখে তার সূর্যান যখন সিঁড়ি বেয়ে নিচে নামবে তখন সে ফিল্মের হিরোদের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে তার সূর্যানের দিকে। এতদিনে তৃষ্ণার্ত চোখে তৃষ্ণা মেটাবে। কিন্তু তার ভাবনা এক বালতি পানি ঢেলে দিল বজ্জাত পঞ্চপাণ্ডবের দল। এদের মাথায় তো এমন শয়তানি বুদ্ধি গিজগিজ করে, আর তার সাথে যোগ হয়েছে তার বন্ধু নামক শত্রু। সুরাকে মিসবা আসার আগেই বসার ঘরে নিয়ে এসে বসিয়ে রাখে তারা। বর আর কনের বাসার মাঝে পাতলা একটা সাদা পর্দা টাঙানো কোথাকার নিয়ম। বিরক্ত তো তখন হলো যখন দেখলো সুরার মুখ পর্দা ভেদ করে দেখা গেল ওনা দিয়ে মুখের সামনে এক হাত সমান যে ঘুমটা দিয়েছে তা ভেদ করে সুরার মুখ কেন তাকে চেনাই দেয়। মিসবা বিরক্ত হয়। তার মনে বলার বাসনা জাগে, এই পর্দা সরাও, আমি আমার বউকে মন ভরে দেখব। কিন্তু সে এতটাও কি নির্লজ্জ নাকি? যতই হোক লজ্জার মাথা খেয়ে তো আর নিজের বউকে দেখতে চাইতে পারে না। হঠাৎ মনের ভিতর থেকে কেউ বলে উঠল, মিসবা, তোর মধ্যে লজ্জা আছে জানলে তোর সূর্যান আজ নির্ঘাত অজ্ঞান হয়ে যেত, তোর আর বিয়ে করা হতো না। মিসবা দীর্ঘশ্বাস ফেলে। কাজী সাহেবের কথায় নড়ে চড়ে বসে সে। তিনি বিয়ে পড়াতে শুরু করেছেন। সুরাকে কবুল বলতে বললে সুরা চুপ করে থাকে। মিসবা ভ্রু কুঁচকে যায়। বিচলিত হয়ে ওঠে মন। পেয়েও কি পাওয়া হবে না তার শখের একান্ত ব্যক্তিগত রমণীটিকে? মিজানুর শিকদার সোফা ছেড়ে উঠে সুরার কাছে গেলে প্রিয়া সুরার পাশ থেকে সরে গিয়ে তাকে বসার জায়গা দেন। তিনি মেয়ের পাশে বসেন। নুহাস বসে অপর পাশে। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদরে স্বরে বলে, আম্মা যান। লহমায় সুরা ফুপিয়ে উঠল। হকচকে গেল সকলে। মিসবা সুরার কাছে উঠে যেতে চাইলে মাহমুদ শিকদার ছেলের কাঁধে হাত রাখেন। শান্ত স্বরে বলেন, চিন্তা করো না, মেয়েটা ভয় পাচ্ছে, তোমার চাচু সামলে নেবে। ভয় পাবে কেন বাবা? তার মতোই তো বিয়ে হচ্ছে। মাহমুদ শিকদার মুচকি এসে বলল। আমার বিচক্ষণ বুদ্ধিমান ছেলে এই প্রশ্ন করেছে। মিসবা তাকালো মাহমুদ শিকদারের দিকে। লহমা নিজের প্রশ্নে নিজেই বিরক্ত হলো সে। ভয় পাবারই তো কথা। একবার যে মেয়ে মরণ যন্ত্রণা ভোগ করেছে সেই মেয়ে এত সহজে মেনে নিতে পারবে এসব? আদৌ কি সম্ভব? মাহমুদ শিকদার শক্ত করে ছেলের হাত ধরে আছেন, হয়তো ভরসা দিচ্ছেন বাবা হিসেবে সবসময় পাশে থাকার। মিজানুর শিকদার সুরার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। নুহাস বোনের হাত শক্ত করে ধরে ব্যঙ্গাত্মক স্বরে বলল, ইস পুতুল, চোখের পানি নাকের পানি এক করে কি করছিস বলতো? ছ্যা ছ্যা, বিয়ের মেকআপ তো নষ্ট হয়ে গেল। মুচকি হাসে সুরা। পরক্ষণে সুরা ভয় মিশ্রিত কণ্ঠে বলে, আমার ভয় করছে ভাইজান, তোমার পুতুলের ভাগ্য কি এত সুখ সইবে? মিজানুর শিকদার আদরে স্বরে বলে, আম্মা যান, আমার আম্মা তো ভীতু না, সে সাহসী। আপনার আব্বাজানের ওপর একটু ভরসা রাখেন। আমি এক রাজকুমারের হাতে আপনাকে তুলে দিচ্ছি।
সে আপনার হাত কখনোই ছাড়বে না। মীরা সুরার গালে হাত রেখে বলে, তুই আমাদের রাজকন্যা হলেও ওই সুদর্শন পুরুষের কাছে তুই তার হৃদয়ের রানী। সুরা ছলছল চোখে হাসে, তার হাসি ঘুমটার আড়ালেই থেকে যায়। কাজী সাহেব আবার কবুল বলতে বলে সুরা বিনা বাক্য ব্যয়ে ক্ষীণস্বরে বলে, আলহামদুলিল্লাহ, কবুল। সুরার মুখে কবুল শুনে মিসবার অস্ফুট স্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সুরা পরপর 3 বার কবুল বলে নিজেকে লিখে দেয় মিসবা নামক প্রেমিক পুরুষের নামে। কাজী সাহেব আবার বিয়ে পড়িয়ে মিসবাকে কবুল বলতে বলল। মিসবা মুখে অমায়িক হাসি ফুটিয়ে তুলে বিনা বাক্য ব্যয়ে পরপর 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলে। সুরার মুখে হাসি ফুটে উঠল, লহমায় লজ্জায় রক্তিম হয়ে উঠল কপলতয়। পঞ্চপাণ্ডবের 4 জন বেজায় খুশি। জিহাদ আর মেহের তো পারে না লুঙ্গি ডান্স দেয়। প্রিয়া ছলছল চোখে হাসে, তার একটাই চাওয়া, হে মেয়েটা একটু সুখে থাক। তারও তো একটু সুখ প্রাপ্য। প্রাপ্তির খাতা যে শূন্য এই মেয়ে, কিন্তু বড় ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে তার, নিজের ভুলের জন্য আছে সর্বসহারা। সুরার মুখে হাসি, মনে ভয়, এই সুখ সইবে তো? পুরুষালী কান্নার আওয়াজে ভারী হয়ে উঠেছে জমিদার বাড়ির পরিবেশ। প্রকৃতি যেন বিদ্রুপের স্বরে বলছে, ওহে পুরুষ, তুমি পুরুষ হয়ে কাঁদছো? পুরুষ হয়ে কাঁদলে তুমি কেমন পুরুষ? পুরুষ মানুষের ভিত হবে পাহাড়ের মতো, কোনো ঝড় তুফান তাকে এক চুলো নড়াতে পারবে না। তুমি পুরুষ নামের কলঙ্ক। সত্যি কি তাই? পুরুষ বলে কি তারা মানুষ না, নাকি তারা দুঃখ কষ্ট রাগ অভিমান থেকে অনেক দূরে? তাদের যে কষ্ট হয়, অভিমান হয়, তাদেরও চিৎকার করে কেঁদে নিজের মনে জমিয়ে রাখা কষ্ট অশ্রুর মাঝে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। জমিদার বাড়ির সকলে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে সুরার পায়ের কাছে বসা পিয়াসের দিকে। মিসবা তাকালো সুরার দিকে, সে দিব্যি স্থির হয়ে বসে আছে সোফায়। নুহাস তেড়ে যায় পিয়াসকে মারতে, মিসবা শক্ত করে হাত ধরে আটকে দেয়, গম্ভীর স্বরে বলে, আমি কোনো হাঙ্গামা চাচ্ছি না নুহাস, মাথা ঠান্ডা করে বসে থাক। আর যদি একান্তই মাথা ঠান্ডা না রাখতে পারিস, তাহলে আমার মনে হয় না তোর এখানে থাকার দরকার আছে। ভাইয়া, তুমি এই কথা বলছো? এ কি আমার সহ্য হচ্ছে না। আমার পুতুলের উপর ওর ছায়াও আমি পড়তে দিব না। ছাড়ো তুমি আমাকে। তোর কি মনে হয় যা ঘটছে তার পেছনে শুধু কি পিয়াসের একার দোষ আছে? তোর পুতুল কোনো দোষ করেনি। ভুলে যাস না, সুর নিজের ইচ্ছায় পিয়াসের হাত ধরেছিল। আমরা সুরকে ক্ষমা করে দিতে পারলে পিয়াসকে কেন পারছি না? ভাইয়া, তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, সত্যিটা মেনে নিতে শিখ। মিজানুর শিকদার ছেলের উদ্দেশ্যে বলেন, এখান থেকে যাও নুহাস। বাবা, আমি যেতে বলেছি আমি তোমাকে। নুহাস আর এখানে থাকে না, সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় সে। মুন্তা শিকদার মীরাকে নুহাসের কাছে যাওয়ার জন্য বললে মীরা নুহাসের পিছু পিছু গেল। জিয়াদ রাফিকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, কেস কি মামা? এ আবার আমাগো বিদ্যা রানীর জীবনে ভিলেন হয়ে আসবে না তো? রাফি জিয়াদের মতোই ফিসফিসিয়ে বলে, যদি তাই হয় না, নোয়াজ ভাইয়ের আগে এরে আমি খুন করব। এরে খুন করার জন্য প্ল্যানিং করা দরকার। কাজে লেগে পড়ি, কি বলিস? 3 জনকে লাথি মেরে উগান্ডা পাঠাবো। চুপ জানা তো সিরিয়াসলি। তোরা কি আগে থেকে বলত নাকি এখন নিজেদের মোস্ট ইম্পর্টেন্ট ট্যালেন্ট প্রদর্শন করছিস? শুটকি মাছের বাচ্চা শুটকি, ওই তুই আমাকে উগান্ডা পাঠাবি? তোর তো আমি উগান্ডার শুটকির মাছের লগে বিয়া দিব। বাংলাদেশি শুটকি মাছ আর উগান্ডার শুটকি মাছ মিললা ডাউনলোড হবে একটা বিলাতি শুটকি মাছ। বিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই রাফি হাত জোর করে বলল, দয়া করে চুপ যা, দেখতে দে এই বেটা কি করে। রাফির কথায় চুপ হয়ে গেল দুজনের। পিয়াস সুরার পায়ে হাত দেয়, কেঁপে উঠল সুরা। দ্রুত পা সরিয়ে নিয়ে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, কি করছেন পিয়াস ভাই? দয়া করে পায়ে হাত দেবেন না। পিয়াস সচল চোখে হাসল সুরার দিকে তাকিয়ে। সুরাকে একবার দেখার জন্য তৃষ্ণার্ত চোখ দেখতে পেল না একবারও। বিয়ের লাল ওড়না স্নিগ্ধ মুখশ্রী ঢাকা। পিয়াস ভেজা কণ্ঠে বলে, আমায় ক্ষমা করে দে সুর। আপনার উপরে আমার কোনো অভিযোগ নেই পিয়াস ভাই, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। পিয়াসের এক চোখ দিয়ে এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। বলে, আমায় ভালোবাসলি না কেন সুর? নিজের জেদ তোকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে অন্ধ করে দিয়েছিল। ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? যায় না তো। দেখ, দিন শেষে আমি নিঃস্ব, একা। মেজবা ভ্রু কুচকে তাকিয়ে থাকে। এইসব একদম সহ্য হচ্ছে না তার। নিজের সদ্য বিয়ে করা বউকে তারই সামনে কেউ ভালোবাসি বলছে, এটা কি মানা যায়?
যায় না তো। অন্য সময় হলেই নুহাসের আগে সে পিয়াসকে মেরে খুন করে ফেলতো, কিন্তু এখন সে শান্ত। তার একটাই কারণ, সুরার অনুভূতি জানা, তাকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তাদের দাম্পত্য জীবন ফুলে ফুলে সজ্জিত করার আগে কাটা নামক বিষাক্ত অতীত ছুঁড়ে ফেলা। কিন্তু এখন যে জেলাসি হচ্ছে, তার কি করবে মিসবাহ? সুরা শান্ত স্বরে বলে। আপনি আবার বিয়ে করেন পিয়াস ভাই, নিজের জীবনটা গুছিয়ে নিন। আমি কখনোই আপনার ছিলাম না, আর না আমাদের পথ কখনো এক ছিল।